KTV Originals। দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের স্টেডিয়াম বুলেটিন, পাওয়ার্ড বাই SNU, কো প্রেজেন্টেড বাই জ্যাক অলিভ অয়েল। আমার সঙ্গে রয়েছেন প্রত্যেক দিনের মতো কলকাতা টিভির অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। জয়জ্যোতি, স্বাগত জানাবো তোমাকে আজকের আলোচনায়। আর এই মুহূর্তে আমরা ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজে রয়েছি, আর এই সংক্রান্ত আপডেট তো আপনাদের দিচ্ছি, কারণ 23শে জুলাই থেকে ম্যানচেস্টারে ম্যাচ শুরু হতে চলেছে এবং সেই কাউন্টডাউন কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। ম্যানচেস্টারে মাস্ট উইনিং ম্যাচ, এই ট্যাগলাইন নিয়ে কিন্তু এখন এগোচ্ছে টিম ইন্ডিয়া, কারণ ম্যানচেস্টারে ঘুরে দাঁড়াতে হবে টিম ইন্ডিয়াকে, নইলে এই সিরিজে হার নিশ্চিত ইন্ডিয়ার। সেক্ষেত্রে সমস্ত রকম ত্রুটি যেগুলো রয়েছে টিম ইন্ডিয়ার, সেগুলো যেরকম প্র্যাকটিসে তৈরি করে নেওয়ার, নিজেদেরকে ঝালিয়ে নেওয়ার চেষ্টা করছেন ক্রিকেটাররা। গতকালই আমরা দেখলাম যে বেকেনহ্যাম থেকে একেবারে ম্যানচেস্টারে এসে পৌঁছেছেন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা। বৃষ্টি স্নাত সেই সন্ধেই ম্যানচেস্টারে পৌঁছেছেন এবং আজ সকালেও ঐচ্ছিক অনুশীলন ছিল। আমি শুরুতে অনুশীলনের খবর নিয়ে যাব। ভারতীয় ক্রিকেটারদের এই মুহূর্তে কতটা কনফিডেন্ট দেখাচ্ছে, প্র্যাকটিস নিয়ে কি খবর পাচ্ছ? দেখো, ম্যানচেস্টারে আজকে প্রথম প্র্যাকটিস এবং প্র্যাকটিসটা রুদ্ধদ্বার প্র্যাকটিস। তার কারণ হচ্ছে যে আজকে সানডে এবং সিকিউরিটি একটা অবশ্যই বড় কারণ, যেটা মানে ওখানকার লোকাল ক্রিকেট অথরিটি বলছে যে আজকে ক্লোজ ডোর প্র্যাকটিস করানো হচ্ছে এবং প্র্যাকটিসটা ইনডোর প্র্যাকটিসই হচ্ছে। কারণ এই মুহূর্তে তুমি অলরেডি বললে যে ম্যানচেস্টারের আবহাওয়াটা কীরকম, মানে বৃষ্টি হচ্ছে, ক্লাউডি ওয়েদার, ডার্ক ক্লাউডি, এবং এটা 4-5 দিন ধরেই কিন্তু চলছে এই ওয়েদারটা। তাই আজকে বলতে গেলে যে এই ম্যানচেস্টারে রুদ্ধদ্বার অনুশীলন চলছে এবং অত্যন্ত ভাইটাল যে কোন ক্রিকেটার কি মানে মেসেজ পাচ্ছেন কোচ থেকে, কারণ এখানকার টিম কম্বিনেশনটা অত্যন্ত ইন্টারেস্টিং হতে চলেছে। কে দলে ঢুকবেন, কে দলের বাইরে যাবেন, এটা নিয়ে কিন্তু নানান জল্পনা। তাই দেখার বিষয় যে কি হতে চলেছে টিম কম্বিনেশন। তবে ম্যানচেস্টার একদম রেইনচেস্টারের আকার নিয়েছে, কারণ বৃষ্টি পড়ছে, কখনো ড্রিজলিং হচ্ছে, কখনো অতি ভারী বৃষ্টি হচ্ছে এবং বলা যেতে পারে যে ম্যাচের দিনগুলোতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই দেখার বিষয় যে প্র্যাকটিসের যে মানে ইন্টেন্স প্র্যাকটিস যেটাকে বলে, আজকে অপশনাল প্র্যাকটিস, ইন্টেন্স প্র্যাকটিস ইন্ডিয়ান টিম করার সুযোগ পায় কিনা। আগামীকাল অবশ্যই ফুল ফ্লেজেড প্র্যাকটিস রয়েছে, কিন্তু কালকেও যদি এরকম বৃষ্টি হতে থাকে তাহলে সেই ইনডোরই করতে হবে এবং ইনডোরের উইকেটে প্র্যাকটিস করে টেস্ট ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া, এটা ভাবলেও কিন্তু কেমন লাগছে। তবে যদি প্রকৃতির এরকম দুর্যোগ চলতে থাকে তাহলে কিছু করার থাকবে না। একদমই, যেমন তুমি বললে যে বৃষ্টি তো গতকালও চলেছে, আজও সকাল থেকে একটা ক্লাউডি ওয়েদার রয়েছে ম্যানচেস্টারে। তবে ম্যাচের দিন কি হতে চলেছে, আবহাওয়া কেমন থাকবে? যদিও আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যাচ্ছে বৃষ্টি হতে পারে, সেক্ষেত্রে টিম ইন্ডিয়া কোন কোন ক্রিকেটারকে খেলাতে পারে যদি এই বৃষ্টি চলতে থাকে? দেখো, পরিষ্কার কথা যেটা যে বৃষ্টি থাকবে এবং ম্যানচেস্টারে বৃষ্টি হয়, বৃষ্টি না হওয়াটাই বরং অস্বাভাবিক। প্রথম দুদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে ম্যানচেস্টারে এবং টিম কম্বিনেশন যেটা নিয়ে সব থেকে আলোচ্য বিষয় এই মুহূর্তে, যে টিম কম্বিনেশন কি হতে চলেছে। যা খবর পাচ্ছি ম্যানচেস্টার থেকে যে 3জন বোলার অবশ্যই তো মানে ফার্স্ট বোলার খেলবেন, 4জনও খেলতে পারেন এবং এক্ষেত্রে 4জন যদি খেলেন তাহলে নীতিশ কুমার রেড্ডিকে বসতে হতে পারে। এবং একটা কথা বলে রাখি যে এখানে জসপ্রীত বুমরাকে কিন্তু খেলানো হবে এবং যা যা আপডেট পাওয়া যাচ্ছে যে জসপ্রীত বুমরা অলরেডি অংশুল কম্বোজকে নেওয়া হয়েছে। অংশুল কম্বোজ এখানে দলে আসতে পারেন, একই সঙ্গে মোহাম্মদ সিরাজ তো খেলবেনই এবং প্রসিদ্ধ কৃষ্ণা। এই 4জন ফার্স্ট বোলারকেও যদি আপনারা দেখেন টিমে, অবাক হবেন না, কারণ এই ম্যানচেস্টারের আবহাওয়া যা হাওয়া হয়, যেখানে উইকেট ফাস্ট সুইং হয়, সিপ মুভমেন্ট দেখা যায়, সেক্ষেত্রে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক যদি 4জন পেসার নিয়ে নামে তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। একদমই, এবং সে জায়গায় দাঁড়িয়ে তুমি যেমনটা বললে যে টিম কম্বিনেশন নিয়ে কথা বললে, এবং যে বিষয়টা সব থেকে গুরুত্বপূর্ণ যে প্লেইং 11 নিয়ে এখনো পর্যন্ত ধোঁয়াশা রয়েছে ম্যানচেস্টারে। এবং অবশ্যই এই সিরিজে যে চতুর্থ টেস্ট হতে চলেছে আগামী 23শে জুলাই থেকে, শুভমান গিলের কাছেও কিন্তু একটা বড় পরীক্ষা। আমি অর্শদীপ সিং এর কথায় আসি, তার কি আপডেট
পাওয়া যাচ্ছে? আমরা দেখেছিলাম গতকালই প্র্যাকটিসের সময় তিনি চোট পেয়েছিলেন এবং তার হাতে সেলাইও পড়েছে। এই মুহূর্তে কি আপডেট? দেখো 17ই জুলাই তিনি চোট পেয়েছেন সাই সুদর্শনের একটা শটে, এবং ইন্ডিয়ান টিম, ভারতীয় দলের ম্যানেজমেন্ট কিন্তু লুকিয়ে রেখেছিল যে সেই দিনই স্টিচ পড়েছিল আর্শদীপ সিং, এবং স্টিচ যদি পড়ে থাকে তাহলে কোনো সম্ভাবনাই নেই আর্শদীপ সিংয়ের চতুর্থ টেস্ট খেলার, এবং সেই জন্যই বোধহয় অংশুল কম্বোজকে নেওয়া হয়েছে। কারণ অংশুল কম্বোজের তুমি যদি দেখো ট্র্যাক রেকর্ড যথেষ্ট ভালো, এবং ডোমেস্টিক সার্কিটে ভালো তার পারফরমেন্স, এবং এই মানে ইংল্যান্ডেও প্রস্তুতি ম্যাচে যথেষ্ট ভালো কিন্তু পারফর্ম করেছেন। তাই এটাই বলার যে অংশুল কম্বোজ যদি ডেবিউ হয় তাহলে অবাক হওয়ার কিচ্ছু থাকবে না, এবং আর্শদীপ সিং ফোর্থ টেস্ট থেকে তো একদম বিদায়, এবং বলা হচ্ছে আনঅফিসিয়ালি যেটা খবর পাচ্ছি যে এই সিরিজ থেকেই কিন্তু ছিটকে গিয়েছেন এক প্রকার আর্শদীপ সিং। তাই এখন প্রশ্ন হচ্ছে যে বোলিং কম্বিনেশনটা যে হচ্ছে, যদি তিনজন পেসার খেলে সেক্ষেত্রে যদি জসপ্রীত বুমরা খেলেন তাহলে জসপ্রীত বুমরা এবং একই সঙ্গে মোহাম্মদ সিরাজের পর প্রসিদ্ধ কৃষ্ণা না অংশুল কম্বোজ, এই দুটো নামের মধ্যে কিন্তু অংশুল কম্বোজের দিকে বেশি ঝুঁকে রয়েছে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক। তবে আকাশদীপ আর বুমরা বোধহয় একসঙ্গে খেলবেন না। কেন খেলবেন না কিছুক্ষণ পরে বলছি। একদমই, এবং অংশুলের কথা যেমন তুমি বলে, হরিয়ানার এই পেসার এবং চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলে তিনি খেলেছেন, এবং তার যদি ডেবিউ হয় এই ম্যাচে সেটা অবশ্যই সময়ের অপেক্ষা। তবে সময় হয়েছে এখন একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। এবার আকাশদীপ নিয়ে আপডেট নেব। আকাশদীপ তিনিও চোটের সমস্যায় ভুগছেন, তার পিঠের ব্যথার একটা সমস্যা রয়েছে। আকাশদীপ, তাকে কি খেলানো হতে পারে ম্যানচেস্টার টেস্টের জন্য? দেখো, যেটা খবর সেটা হচ্ছে যে আকাশদীপের যেটা তুমি বললে পিঠে ব্যথা, এবং এটা কিন্তু মানে বড় রকম সমস্যা। হয়তো অনেকেই বলছেন যে জাস্ট একটা নিগলস, তবে শুধুমাত্র নিগলস নয়, এটা সমস্যাটা বিজিটিতেও দেখা গিয়েছিল, এবং তিনি তারপরে রেস্টে ছিলেন, রিপেয়ারিং করতে, রিকভার করতে টাইম লেগেছে, এবং আইপিএলের প্রথম দিকেও কিন্তু তিনি সেভাবে ফিট ছিলেন না। তাই এই সমস্যাটা আবার দেখা দিয়েছে। তিনি এজবাস্টনে ভালো বোলিং করেছেন, আমরা জানি 10টি উইকেট নিয়েছেন, এবং এই লর্ডসে যখন দ্বিতীয় ইনিংসে বোলিং করছিলেন শেষের দিকে কিন্তু বোলিং করতে পারছিলেন না, মানে যে পেসে তিনি বোলিং করেন সেই পেসে বোলিং করতে পারছিলেন না। তাই এবার যেটা খবর আসছে ভারতীয় টিম সূত্র থেকে, যে খবর পাওয়া যাচ্ছে যে এই দুজন বোলার মানে জসপ্রীত বুমরা এবং আকাশদীপকে একসঙ্গে খেলানো যাবে না। কারণ আমরা জানি জসপ্রীত বুমরাকে টানা লম্বা ওভার করানো যায় না। আকাশদীপও যদি পুরোপুরি ফিট না থাকেন তাহলে কিন্তু আখেরে মুশকিল হবে শুভমান গিলের, এবং সেই জন্য এই ডিসিশন নেওয়া হচ্ছে যে আকাশদীপ যে টেস্ট ম্যাচে খেলবে, মানে এই যে দুটো টেস্ট ম্যাচ বাকি রয়েছে, যে টেস্ট ম্যাচে আকাশদীপ খেলবে সেই টেস্ট ম্যাচে বুমরা খেলবে না, যে টেস্ট ম্যাচে বুমরা খেলবে সেই টেস্ট ম্যাচে আকাশদীপ খেলবে না। এবং এই টেস্ট ম্যাচের কথা যদি বলো, জসপ্রীত বুমরা খেলবেন। এখনও পর্যন্ত যা খবর 90%, 10% বাদ রাখছি, 90% যদি বলি তাহলে জসপ্রীত বুমরা খেলবেন, এবং নাও অর নেভার এই সিচুয়েশনে বুমরা ছাড়া টিম ইন্ডিয়া ভাবাই যায় না, বুমরাহীন বোলিং লাইন আপ ভাবাই যায় না। এবং বুমরা যদি খেলে তাহলে ওটাই বলছিলাম যে জসপ্রীত বুমরা থাকছেন, মোহাম্মদ সিরাজ, এই মোহাম্মদ সিরাজকে নিয়ে কিন্তু কোনো কথা হয় না, মানে তার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়েও কোনো কথা হয় না। তিনি নিজের সেরাটা দেন, এবং কতটা যে নিজেকে বিলিয়ে দেন সবুজ গেলেছে সেটা কিন্তু অলরেডি দেখা গিয়েছে। এবং তারপরই প্রশ্নটা হচ্ছে এক্ষেত্রে কি অংশুল কম্বোজ, মানে একে তার তুমি বললে যেমন সিএসকে হয়ে খেলেছেন, এবং তার যে মানে জার্সি নাম্বার ভারী চমৎকার, AK 47 লেখা তার জার্সি নাম্বার। তাই টেস্ট ক্রিকেটেও কি তিনি সেই মানে AK 47-এর মতোই বোলিং করবেন? অংশুল কম্বোজকে নিয়ে অনেক আশা, এবং তার যদি ট্র্যাক রেকর্ড বলি, আমি একটা ছোট্ট মানে ডোমেস্টিক সার্কিটে তার একটা বেস্ট মানে মোমেন্ট বলি, 49 রানে এক ইনিংসে 10টি উইকেট নেওয়ার কিন্তু রেকর্ড রয়েছে। তাই যথেষ্ট সম্ভাবনাময়। এবং অংশুল কম্বোজ, কারো ওই কথায় আছে না, কারো পৌষ মাস কারো সর্বনাশ। দেখুন, এই আর্শদীপ সিংয়ের ডেবিউ হওয়ার কথা ছিল, আর্শদীপ সিং চোট পেলেন, হাতে স্টিচ, এবং হঠাৎ করে অংশুল কম্বোজ চলে এলেন ভারতীয় দলে, এবং এমনভাবে এলেন এখন কিন্তু তার খেলার সম্ভাবনা প্রবল। এই ম্যানচেস্টারে যেখানে উইকেট ফার্স্ট হতে চলেছে যা খবর, সেই উইকেটে 4 পেসার খেলালেও খেলাতে পারে ভারতীয় টিম ম্যানেজমেন্ট, এবং 4 পেসার খেলালে অংশুল কম্বোজকে খেলাতেই হবে। যদি 3 পেসারও খেলায় এক্ষেত্রে, তাহলে জসপ্রীত বুমরা খেলছেন,
এবং অপরদিকে মোহাম্মদ সিরাজ তো কনফার্ম খেলছেন। এবং 3 নম্বর পেসার কে? 3 নম্বর পেসারের মধ্যে আকাশদীপের সম্ভাবনা নেই, যেহেতু পিঠে ব্যথা রয়েছে, তাকে হয়তো রিল্যাক্স দেওয়া হবে এই টেস্ট ম্যাচ, এবং পরবর্তী ওভাল টেস্ট ম্যাচে হয়তো আকাশদীপকে আমরা দেখতে পাবো। তো 3 নম্বর পেসারের ক্ষেত্রে প্রসিদ্ধ কৃষ্ণার পারফরমেন্সে সেভাবে কিন্তু ইমপ্রেস নন এক্ষেত্রে ভারতীয় কোচিং স্টাফেরা, এবং সেই জন্যই আংশুল কাম্বোজি ট্রাম্প কার্ড কিন্তু দেখা যেতে পারে ম্যানচেস্টারে। তাই আংশুল কাম্বোজের ডেবিউর অপেক্ষায় হয়তো ম্যানচেস্টার। একদমই অংশুলের অপেক্ষায় তো তার ডেবিউ হয় কিনা, যেমন তুমি অর্শদীপের কথা বলছিলে যে তিনি টেস্ট স্কোয়াডে রয়েছেন, তবে তাকে এখনো পর্যন্ত দেশের জার্সিতে মাঠে নামতে দেখা যায়নি। চোটের জন্য তিনি আবারও থমকে গেলেন। সেক্ষেত্রে অংশুলের যদি তার পারফরমেন্স নিয়েও বললে, আমরা দেখেছি যে বিজয় হাজারে ট্রফিতেও তার পারফরমেন্স ভালো, হরিয়ানাকে জেতাতে তিনি একটা ভালো ভূমিকা নিয়েছিলেন। এবার আসি ঋষভ পান্থের কথায়। ঋষভ পান্থকে নিয়ে অনেকেই অনেক কিছু বলছেন, কারণ তিনি চোট পেয়েছেন আমরা জানি, তবে তাকে কি বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে মাঠে নামানো হতে পারে ম্যানচেস্টার টেস্টে? দেখো, আজকে থেকে শুরু হয়েছে প্র্যাকটিস। আজকের প্র্যাকটিসটা তো অপশনাল, কালো বাস করে ভারতীয় দল আসে ম্যানচেস্টারের এই মানে মেঘলা ওয়েদারে, যেখানে ড্রিজলিং হচ্ছিল। তারা মাঠে প্রথমে প্রবেশ করেন এবং তারপরে তারা ইনডোরে কিছুটা প্র্যাকটিস করেন, এবং আজকের প্র্যাকটিস দেখে বোঝা সম্ভব নয় ঋষভ পান্ত মানে কোন ভূমিকায় খেলবেন। তিনি কি উইকেট কিপার ব্যাটার হিসেবে খেলবেন, নাকি শুধুমাত্র ব্যাটার হিসেবে খেলবেন? দুটোর দুরকম ইকুয়েশন রয়েছে। তাই এটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। মনে হয় ঋষভ পান্ত নিয়ে আলোচনাটা আরেকটু বিস্তারিত করা উচিত। এই সেগমেন্টটা যাক, তারপরে সেগমেন্ট একদমই, কারণ সময় হয়ে গিয়েছে আরো একটা বিরতির। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর। বিরতিতে যাওয়ার আগে ঋষভ পান্তকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা বলছিলাম জয়জ্যোতি, ঋষভ পান্ত তিনি এখন প্র্যাকটিসে রয়েছেন, তবে তিনি মাঠে কোন ভূমিকায় নামবেন ম্যানচেস্টার টেস্টে, সেটাই এখন বড় প্রশ্ন। অবশ্যই সেটা সময়ে বোঝা যাবে, তবে অনেকেই বলছেন যে যদি তিনি বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে মাঠে নামেন, সেক্ষেত্রে করুণ নায়ার বা নীতিশ কুমার রেড্ডি, তাদের দুজনের মধ্যে কাউকে বসানো হতে পারে। একদমই। দেখো, আজকে ইন্ডিয়ান টিম প্র্যাকটিস করেছে, কালো বাসে করে এসছে, প্র্যাকটিসে ড্রিজলিং চলছে। সেভাবে কিন্তু আউটডোর প্র্যাকটিস হয়নি, ইনডোর প্র্যাকটিস তারা মানে শুরু করেছেন। মানে এখন যখন স্টেডিয়াম বুলেটিন আমরা শ্যুট করছি, সেই সময় ইন্ডিয়ান টিমের প্র্যাকটিস চলছে। তাই বোঝা খুব মুশকিল আজকের প্র্যাকটিস দেখে যে ঋষভ পান্ত কোন ভূমিকায় আসতে চলেছেন। তবে দুটো মতামত উঠে আসছে, দুটো দিক উঠে আসছে। ঋষভ পান্ত কি স্পেশালিস্ট ব্যাটার হিসেবে খেলবেন? যদি স্পেশালিস্ট ব্যাটার হিসেবে এক্ষেত্রে খেলেন, তাহলে ইকুয়েশন বদলে যাবে। তাহলে ঋষভ পান্ত খেলবেন স্পেশালিস্ট ব্যাটার হিসেবে, ধ্রুব জুরেল ঢুকবেন এক্ষেত্রে উইকেট কিপার ব্যাটার হিসেবে। এবং অনেকে বলছেন KL রাহুলের কথা, তবে স্টেডিয়াম বুলেটিন বারবার প্রথম থেকে বলেছিল, এবারও বলছে যে KL রাহুল উইকেট কিপিং করবেন না টেস্ট ক্রিকেটে। যদি উইকেট কিপার রাখতে হয় ঋষভ পান্থের জায়গায়, তাহলে তার নাম ধ্রুব জুরেল। এবং গত টেস্ট ম্যাচে কিন্তু খুব একটা খারাপ উইকেট কিপিং করেননি। হ্যাঁ, হয়তো এক্সট্রা কিছু দিয়েছেন ঠিকই, এবং সেই জন্য তিনি লম্বা প্র্যাকটিস করছেন, ব্যাটিং প্র্যাকটিসও করছেন। এবং সেক্ষেত্রে ইকুয়েশন যেটা হবে, ধ্রুব জুরেল ব্যাটিং অর্ডারে কিন্তু 3 নম্বরে চলে আসতে পারেন, মানে যে জায়গাটায় করুণ নায়ার ব্যাটিং করছিলেন। করুণ নায়ারের পারফরমেন্সেও কিন্তু মানে বিরাট খুশি ভারতীয় টিম ম্যানেজমেন্ট, তা কিন্তু নয়। হ্যাঁ, তিনি হয়তো শুরুটা ভালো করছিলেন, তবে টোটাল যদি তার রান সংখ্যা দেখি, তাহলে 131 এই টেস্ট সিরিজে, মানে 3টি টেস্ট ম্যাচে। তাই তার জায়গায় ধ্রুব জুরেল যদি আসে উইকেট কিপার ব্যাটার হিসেবে, এবং 3 নম্বরে তিনি যদি ব্যাটিং করেন, সেটা হয়তো খুব একটা খারাপ হবে না, এটা অনেকেই মনে করছে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কের। এবং অপরদিকে যদি ঋষভ পান্ত স্পেশালিস্ট উইকেট কিপার ব্যাটার হিসেবেই খেলেন, মানে তিনি যদি উইকেট কিপিং করেন, তাহলে তো ইকুয়েশন আবার অন্যরকম বদলে যাবে। সেক্ষেত্রেও কি করুণ নায়ার খেলবেন? কোনো গ্যারান্টি নেই। সেক্ষেত্রেও কিন্তু সাই সুদর্শন আসতে পারেন, এবং সাই সুদর্শনের নামটা জোরালোভাবে আসতে পারে। সব কিছু নির্ভর করছে ঋষভ পান্থের আঙ্গুল কেমন। এই যে আঙ্গুলে তার চোট লেগেছে, সেখানে আঙ্গুল নীল হয়ে রয়েছে, তবে কোনো রকম ব্যান্ডেজ নেই। অবশ্যই রিকভার তো হচ্ছে, তবে কত তাড়াতাড়ি তিনি রিকভারি মানে তার আঙুল রিকভারির দিকে যাবে সেটা দেখার। হয়তো লাস্ট মোমেন্টে সিদ্ধান্ত নেবে, তবে দুজনকেই বার্তা দেওয়া হবে। ধ্রুব জুরেলকেও স্ট্যান্ড বাই হিসেবে রাখা হবে, এবং আমার মতে সাই সুদর্শনকেও হয়তো বলে দেওয়া হবে যে তুমিও তৈরি থাকো। তবে করুণ নায়ার যদি এই টেস্ট ম্যাচ খেলেন, হয়তো শেষ একটা সুযোগ দিলেও দিতে পারে, তবে যদি খেলেন তাহলে সত্যি অবাক
করবে এটা। ভারতীয় টিম ম্যানেজমেন্ট কিন্তু এখন অন্যদিকেই ঝুঁকে রয়েছে। একদমই করুণ নায়ারের কথা বললে, কারণ তার এই যে কটা টেস্ট, শেষ কয়েকটা টেস্টে তার পারফরমেন্স কিন্তু একেবারেই ভালো নয়। এবার আসে কুলদীপ যাদবের কথায়। কুলদীপ যাদব, তাকে কি দেখার সম্ভাবনা রয়েছে? কারণ আমরা জানি যে তাকে কিন্তু অনেকেই চাইছেন, তবে এটাও একটা বিষয়, কুলদীপ যাদব তিনি কিন্তু গৌতম গম্ভীরের ফেভারিট নয়। দেখো, গৌতম গম্ভীরের ফেভারিট আমরা মানে কে সেটা আমরা জানি। মানে গৌতম গম্ভীরের ফেভারিট ওয়াশিংটন সুন্দর, এবং ওয়াশিংটন সুন্দর পারফর্ম করেছেন, এটা অস্বীকার করা যাবে না। তুমি দেখো, এজবাস্টনে বেন স্টোকসের উইকেটটা ক্রুশিয়াল মোমেন্টে নিয়েছেন, গত টেস্ট ইন্ডিয়া হারলেও 4টি উইকেট নিয়েছেন। তাই পারফরমেন্স যদি থাকে তাহলে কার মানে স্নেহধন্য কে ওটা ম্যাটার করে না। এবং কুলদীপ যাদবের কথা এটাই বলবো যে কুলদীপ যাদব যে চায়নাম্যান, যে মানে ট্রাম্প কার্ড ছিল ইন্ডিয়ার কাছে, তাকে ইচ্ছে করলেও খেলাতে পারবে না। কারণ কাকে মানে কার জায়গায় খেলাবে কুলদীপ যাদবকে? সেক্ষেত্রে রবীন্দ্র জাদেজাকে বসতে হবে অথবা ওয়াশিংটন সুন্দরকে বসতে হবে। রবীন্দ্র জাদেজা শেষ 4টে ইনিংসে হাফ সেঞ্চুরি করেছেন এবং লর্ডসে লাস্ট ইনিংসে যে লড়াইটা দিয়েছেন তারপরে কোনো প্রশ্নই নেই। হ্যাঁ, হয়তো বল হাতে তিনি সেভাবে ইম্প্যাক্ট ফেলতে পারছেন না, তবে ব্যাট হাতে যেটা করেছেন সেটা দুর্ধর্ষ। এবং অপরদিকে ওয়াশিংটন সুন্দর তো খেলবেনই। একদমই, এবং অনেক কিংবদন্তিরাই বলছেন যে ইংল্যান্ড ব্যাটাররা যাতে হাত খুলে শট খেলতে না পারে তার জন্য কিন্তু কুলদীপকে আনতেই হবে দলে। ফিরছি আরো একটা বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। অন্যান্য ক্রিকেটারদের নিয়ে আলোচনা করলাম, তবে অধিনায়ক শুভমান গিল, তার কাছে আগামী টেস্ট অর্থাৎ আগামী যে ম্যাচটা হতে চলেছে 23শে জুলাই থেকে ম্যানচেস্টারে, কতটা অগ্নি পরীক্ষার। কারণ অনেকেই বলছেন, ভারতের প্রাক্তন কোচ গ্রেগ চ্যাপেলও বলছেন যে ব্যাটসম্যান হিসেবে তো তিনি নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন, তবে অধিনায়ক হিসেবে তিনি কতটা সেরা দিতে পারবেন, এই শেষ দুটি যে ম্যাচ রয়েছে সেটা কিন্তু তার কাছে চ্যালেঞ্জ এবং অগ্নি পরীক্ষা। অবশ্যই, এবং এটা মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচ হতে চলেছে ম্যানচেস্টারে এই শুভমান গিলের কাছেও। কারণ একদম ঠিক মানে যেটা বলেছেন কিংবদন্তিরা, যে ব্যাটার হিসেবে তিনি প্রমাণ করে দিয়েছেন, তবে ক্যাপ্টেন হিসেবে এখনও অনেক কিন্তু প্রশ্নচিহ্ন রয়েছে। যদিও তার বয়স, ক্যাপ্টেন শুভমান গিলের বয়স 3টি টেস্ট মাত্র, তাই এখনই হয়তো চুলচেরা বিশ্লেষণ আমরা করবো না। তবে ম্যানচেস্টারে তার ট্যাকটিক্সের উপর অনেক কিছু নির্ভর করছে এবং কি টিম কম্বিনেশন হয়, এবং সবথেকে বড় কথা হচ্ছে যে কীভাবে বোলারদের রোটেট করেন এই শুভমান গিল, কীভাবে ফিল্ড সেট আপ করেন। অ্যাটাকিং ব্র্যান্ড অফ ক্রিকেটটা কিন্তু নিয়ে আসতে হবে। অনেক সময় আমরা দেখি যে ডিফেন্সিভ অ্যাপ্রোচ শুভমান গিলের, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। এবং যে মানে বাসবল ঘরানার ক্রিকেট ইংল্যান্ড খেলেছে, মানে ব্যাটিংয়ে আমি বলছি না, ফিল্ডিং বা বোলিংয়ের সময় আমরা দেখেছি যে যখন ইন্ডিয়ান ব্যাটাররা ব্যাট করছে, টেল এন্ডাররা সেই সময় ব্যাকওয়ার্ড শর্ট লেগ, ফরওয়ার্ড শর্ট লেগ, 3 পয়েন্টে ফিল্ডারকে আক্রমণ করছে। এই ধরনের অ্যাটাকিং ব্র্যান্ড অফ ক্রিকেটটাকে কিন্তু আরও প্রমোট করতে হবে। শুভমান গিল প্রতিদিন শিখছেন এবং ক্যাপ্টেন শুভমান গিল একদিন অবশ্যই নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করবেন। আসলে এসজি নামটা রয়েছে না, এসজি ফর সুনীল গাভাস্কার, এসজি ফর সৌরভ গাঙ্গুলি, এসজি ফর শুভমান গিল। তাই আশা রাখবো যে তিনি অবশ্যই ক্যাপ্টেন্সির দিক থেকেও শ্রেষ্ঠত্বের আসন লাভ করবেন। একদমই, অর্থাৎ আগামী যে ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে মাস্ট উইনিং ম্যাচ টিম ইন্ডিয়ার, অবশ্যই কঠিন পরীক্ষা, অগ্নি পরীক্ষা হতে চলেছে অধিনায়ক শুভমান গিলের কাছে। ক্রিকেটের আপডেট তো আপনাদের দিলাম, এবার WCL ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস, সেখানে আমরা দেখছি যে ভারত পাক এই মুহূর্তে যে সাম্প্রতিক পরিস্থিতি, সেখানে দাঁড়িয়ে ভারত পাকিস্তান ম্যাচ হচ্ছে না। ক্রিকেটাররা তারাও কিন্তু এই বিষয়ে বলেছেন। কি জানা যাচ্ছে, এই বিষয়ে কি আপডেট পাচ্ছ? দেখো, বার্মিংহামে খেলার কথা ছিল ভারত পাকিস্তান এবং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস। সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে আয়োজকরা তো জানতেন যে এরকম একটা ঘটনা হয়েছে, পাহেলগামে হামলা হয়েছে, তারপরে ভারত পাকিস্তান খেলবে, এই মানে ধারণাটাই তো ভুল। তো স্বাভাবিক যে ইন্ডিয়ান ক্রিকেটাররা যারা ছিলেন, শিখর ধাওয়ান অনেক দিন আগেই তিনি মেল করেছিলেন, শিখর ধাওয়ান এবং সুরেশ রায়না, ইউসুফ পাঠান, ইরফান পাঠান প্রত্যেকেই বলেছেন তারা পাকিস্তানের সঙ্গে খেলবেন, এবং যেটা বলেছেন একদম সঠিক বলেছেন এক্ষেত্রে। কারণ যেসব পাকিস্তান ক্রিকেটারের বিরুদ্ধে তারা খেলতে যাবেন, মানে খেলার কথা ছিল এখানে, সেই সব পাকিস্তানের ক্রিকেটারের মধ্যে শাহিদ আফ্রিদি বরাবর অ্যান্টি ইন্ডিয়া কমেন্ট করে গিয়েছে একটা সময়। তাই তাদের বিরুদ্ধে আবার খেলতে হবে বার্মিংহামে, এটা মানা যায় না। এবং আয়োজকদের তরফ থেকে বলা হচ্ছে যে তারা ভেবেছিলেন যে যেহেতু হকিতে পাকিস্তান আসছে ভারতে,
ভলিবলে এরকম একটা কিছু দৃশ্য দেখতে চলেছে। তাই ভারত পাকিস্তান একটা ম্যাচ যদি হয় তাহলে খারাপ কি, মানে এটা ক্রিকেটের কথা, শুধুমাত্র ক্রিকেটের কথা চিন্তা করেই কিন্তু করা হয়েছে। তবে একদম মানে ওইসব আর মানে যতই ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করুক, এক্ষেত্রে যারা এই আয়োজক সংস্থা, একদম ম্যাচ ক্যান্সেল করা হয়েছে। ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচ, পার্টিকুলারলি ক্রিকেট, কারণ সব থেকে জনপ্রিয় এই মুহূর্তে ভারতবর্ষে ক্রিকেট, তাই ক্রিকেট ম্যাচ এই মুহূর্তে তো কোনোভাবেই আয়োজিত হবে না, এবং এই স্বপ্ন দেখাটাও মানে ভুল এই মুহূর্তে। এবং যেটা ভারতীয় ক্রিকেটাররা প্রতিবাদ করেছেন, একদম সঠিক প্রতিবাদ করেছেন। একদমই। এবং আজকের এই বিষয়ে আলোচনা তো আমরা করলাম, তবে একদম শেষের দিকে দিস ডে দ্যাট ইয়ারে কি থাকছে আজকে? আজকে একজন ভারতীয় ক্রিকেটারের জন্মদিন, দেবাশিস মোহান্তি। 1976-এ তার জন্ম। তার মানে বোলিং অ্যাকশন অদ্ভুত ছিল এবং ভারী চমৎকার বোলিং অ্যাকশন ছিল। সাইদ আনোয়ার বারবার কিন্তু ফক্স হতেন এই দেবাশিস মোহান্তির থেকে, এবং বহুবার আউটও করেছেন। এবং এই সাইদ আনোয়ার একসময় সচিনকে বলতেন যে দেবাশিস মোহান্তি কোন দিক দিয়ে বোলিং করছে, কোন বল ভেতরের দিকে আসবে, কোন বল বাইরের দিকে যাবে, বোঝা খুব মুশকিল। এবং তার বোলিং অ্যাকশনটা এতটাই মানে কি বলবো, চমৎকার বলবো, সাইদ আনোয়ারের ভাষায় বলতে গেলে বিদঘুটে, যে কিছুতেই বুঝতে পারতেন না যে বল কোন দিকে মুভ করবে। সেই দেবাশিস মোহান্তি, যারা 90s ক্রিকেট দেখে বড় হয়েছেন তাদের কাছে অবশ্যই নস্টালজিয়া। সেই দেবাশিস মোহান্তির জন্মদিন। স্টেডিয়াম বুলেটিনের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা দেবাশিস মোহান্তিকে। ধন্যবাদ জানাবো জয়জ্যোতি আজকের আলোচনায় থাকবার জন্য। ম্যাচ সংক্রান্ত এবং অন্যান্য খেলার আপডেটের জন্য নজর থাকুক কলকাতা টিভিতে। রাত 11টায় দেখতে ভুলবেন না স্টেডিয়াম বুলেটিন। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।